1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। রাজনীতি মানেই কথা ছোড়াছুড়ি, রাজনীতি মানেই কথার মারপ্যাচ, রাজনীতি মানেই যুক্তি তর্ক। এই নিয়েই আমরা পরপর এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের ক্রস কিউয়ের বিভিন্ন পর্ব। ঠিক তেমনই আজকে আরেকটা পর্ব হাজির হয়েছে আপনাদের সামনে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে কাউন্সিলর সজল ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ানে। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর বিশ্বজিৎ দাস, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সপ্তর্ষি, এবং আমি জুলেখা রয়েছি আপনাদের সঙ্গে। সজলদা, প্রথম প্রশ্নে আসি। প্রশ্ন করার আগে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। নতুন চ্যানেল আর একদম ইয়াং স্টার্সরা রয়েছে, আমি আশা করব তারা নির্ভীকভাবে সততার সঙ্গে আমার দোষটাও তুলে ধরবে। আমার রাজনৈতিক কোনো পক্ষে না হেঁটে নিরপেক্ষভাবে চলার চেষ্টা করবে। উইশ ইউ অল দ্য বেস্ট। রাজনীতিতে নিরপেক্ষতা হয়? হ্যাঁ, হওয়া উচিত। মানুষ সেটাই আশা করেন। বিশ্বাস করেন আপনিও? হ্যাঁ, 100%। সজলদা, প্রথম প্রশ্নে আসি। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন, ঠিক বিজেপির অবস্থান কি এবং বিজেপি কি ভাবছে? দেখুন, খুব সহজ সরল কথা বলতে গেলে পঞ্চায়েত বা লোকাল বডিজের যে নির্বাচনগুলো পশ্চিমবঙ্গে বাম আমল থেকে আমরা দেখে আসছি, সেই নির্বাচনগুলোকে নির্বাচন না প্রহসন, সেটাকে ভাগ করা বার করা সেটা একটা কঠিন বিষয়। তো পঞ্চায়েতে তার আলাদা কিছু হবে বলে আমি বিশ্বাস করি না। পঞ্চায়েতে যেটা হবে ওদের মধ্যেই ব্যাপক খুনোখুনি হবে। অলরেডি সৃষ্টি হয়ে শুরু হয়ে গেছে। ক্যানিংয়ে আমরা গতকাল 3 জনকে মরতে দেখেছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো যাই হোক না কেন, আমি চাই রক্তপাতহীন মানুষ তার সুষ্ঠু রায় দিক। লোকসভা নির্বাচনের আগে অন্তত তৃণমূলের কাছে একটা স্কোপ থাকবে যে মানুষের ম্যান্ডেটটা কোন দিকে দেখার। লোকসভা নির্বাচনে অতটা জালিয়াতি জোচ্চুরি তো করতে পারবে না যেটা এইগুলো করতে পারে। তা আমি অনুরোধ করব, আবেদন করব সরকারের কাছে যে সরকার খানিকটা অন্তত নিরপেক্ষ ভূমিকা নিক, যাতে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারে। তাহলে পঞ্চায়েত নির্বাচনে বলছেন তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হবে। বিজেপি কি তাহলে উইথড্র করে নিচ্ছে নিজেদের? না, উইথড্র করার কথা বলছেন কেন? একটু পরেই আপনারা বলবেন ত্রিপুরায় এত শতাংশ দিতে পারিনি, ওখানে এত শতাংশ দিতে পারিনি। সিপিএম আমলেও যা হতো আমরা দেখেছি। গতবার আমরা 65-70% আসনে আমরা প্রার্থী দিতে পারিনি। নির্বাচন হয়নি। কারণ আপনি তো বললেন ত্রিপুরা তো হয়েছে, তার মানে স্বীকার করছেন? না, আপনারা বলবেন বলেছি, আপনি শুনতে ভুল করছেন, ঠিক করে শুনবেন। আমরা যেটা বলেছি যে 65-70% আসনে নির্বাচনে মানুষ দাঁড়াতে পারেনি। কেন দাঁড়াতে পারেনি? হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশনকে নিতে হয়েছিল, মনোনয়ন নিতে হয়েছিল। কেন দাঁড়াতে পারেনি? কারণ রাস্তার ভেতরে উন্নয়ন দাঁড়িয়েছিল, সেই জন্য মানুষ আর প্রার্থী হতে পারেনি। এত উন্নয়ন হয়েছিল যে বিরোধী দলের কেউ আর প্রার্থী দিতে পারেনি। কিন্তু বিজেপির তো ক্রমশ ঘর ভাঙছে, এখানে তো একটা বড় প্রশ্ন। বিজেপির ঘর ভাঙছে? কোথায় ভাঙলো ভাই? ক্রমশ বিজেপি থেকে দল থেকে চলে অর্জুন সিং তার একটা জ্বলন্ত উদাহরণ। আপনারা একটা কথা বলুন, দেখুন আমিও একটা দল থেকে এসেছি। সেদিন যদি না ভেঙে থাকে তৃণমূল, তাহলে আজকে যে লোকটা চলে গেছে তাতে ভাঙবে না। আপনি এলেন কেন? ওখানে সেটিং হলো না নাকি? খুব ভালো করে সুন্দর করে বুঝিয়ে বলবো, চাপ নেবেন না। আমি আপনাকে একটা কথা বলছি যে দেখুন, বিজেপি এমন একটা দল, এটা এদের একটা অন্য লাইন আছে। এখানে আমার মুখ দেখে ভোট হবে না। কবে বুঝলেন? এখানে কারোর, আমি বলছি, আমি খুশি হয়েছি এখানে দলীয় লাইনে ভোট হয়। এটা বিজেপির পলিটিক্যাল লাইনে ভোট হয়। আর কোনো মুখে যদি ভোট হয়, সেই মুখটার নাম নরেন্দ্র দামোদর মোদী। এখানে তার লাইনে ভোট হবে। কিছু লোক এলে বা চলে গেলে, আমরা হিউম্যান বিং, আমরা মানুষ। যার নামে কাল জিন্দাবাদ বললাম, সে যদি আজ সকালে হঠাৎ চলে যায়, তাহলে গায়ে লাগে, ব্যথা লাগে, মন খারাপ লাগে। ভোটে কোনো পরিবর্তন আসবে না। সজলদা, একদম তৃণমূলদের মতো কথা বলছেন, কিন্তু ওরা বলছে ওদেরও মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, আর একটা লাইনে ভোট হয়। আপনিও বলছেন যে আপনার মুখ নরেন্দ্র মোদী। এমন মুখ না, তাহলে কেন চলে এলেন বলুন? একটু শুনে নিন। এমন মুখ, এমন পোড়া মুখ যে নিজের কেন্দ্রেই নিজে জিততে পারে না। এমন 294টা কেন্দ্রে নিজেই বললো, উনি, কেউ বলেনি মুখ, উনি বলেছেন মুখ, যে আমায় দেখে ভোট দিন। তো এমন ভোট দিল নিজের কেন্দ্রে, যেটা নিজের চয়েস করা কেন্দ্র। বললো এই ছোট বোন, ভবানীপুর ছোট বোন, নন্দীগ্রাম বড় বোন, 1956।
হয়। বলছে তো ঠিক হয়নি নির্বাচন, কাউন্টিংও ঠিক একদম। হয়নি। আচ্ছা, এগুলো এই কেউ কিছু বললে আপনাদের নিরপেক্ষতা নিয়ে এরপর প্রশ্ন জাগবে আমার মনে। কেউ কিছু বললো আর আপনি মানলেন? এক সরকার মানেনি তো, আপনার মত বলছি জানতে না, না, চাইছি। আমি বলছি সরকার কার বলছে লোডশেডিং করে, আচ্ছা ঠিক আছে লোডশেডিং করে জিতেছে, এটা বলছে অনেকদিন পরে। প্রশ্ন হচ্ছে ধরুন নির্বাচনে কাউন্টিং এ গন্ডগোল, তাই তো? তো ওখানে তো ইলেকশন এজেন্ট ছিলেন, এমন তো নয় যে ওনারা বিজেপির এ করতে ভয় পাচ্ছেন। সারা রাজ্যে উড় করে 213টা সিটে তখন 12টা সিটে তখন জিতে বসে আছেন। তো সেই অবস্থায় ওনার ইলেকশন এজেন্ট কমপ্লেন করেছিলেন, তারপরে নির্বাচন কমিশনে কমপ্লেন করেছিলেন, কমপ্লেন করলেন কোর্টে গিয়ে কতদিন পরে। এগুলো কোনো কথা না, এগুলো মানুষ বোঝে। লোডশেডিং করে জিতেছে বলছে। আচ্ছা লোডশেডিং করে কি জিতবো আমরা বলুন তো? লোডশেডিং করে আমরা কি জিতবো? ইভিএম গুলো কি আমরা লোডশেডিং এ পাল্টে দিয়েছি? এই অভিযোগ আনছে লোডশেডিং করেছে। আর এ তো ব্যালট নয় যে এখান থেকে কিছু ব্যালট নিয়ে নিলাম, ওখান থেকে কিছু ব্যালট ঢুকিয়ে দিলাম, এটা কি সম্ভব? এগুলো জানে, এগুলো ছেদ কথা। এগুলো আসলে মমতাদি হেরেছেন এই বাজারে, এটা মানতে সকলেরই কষ্ট হয়। আর মমতা ঠিক বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে কষ্ট হয় যে সজল ঘোষ জিতেছে এই বাজারে, হ্যাঁ তাদের যাদের কষ্ট তো হয় একা লড়ছেন, কেমন নকল বুদ্ধিগড়ে সে একা রাজা আচ্ছা রক্ষা বলুন করেছে, তো তাই না? দেখি, আপনি কিন্তু এই কবিতাটা পড়ে বড় হয়েছেন। অনেক রাজা মহারাজা অনেক সৈন্য সামন্ত নিয়ে জিতেছিল, সেই ইতিহাস আপনি পড়েননি। অতএব একা বুদ্ধিগড় যে লড়েছে সেই ইতিহাসে থাকবে। আমি যদি ইতিহাসের পাতায় স্থান পাই, এর থেকে আর আনন্দের কথা কি হতে পারে? না, ওই কথাটা আপনি এড়িয়ে গেলেন কিন্তু কোনো সজল কথাই দা। হয়নি। ওই যে কবে মানে তৃণমূল থেকে চলে এলেন কি ভেবে, মানে আচ্ছা, ওখান থেকে প্রথম কথা বলি। পারলেন না কি সেটিং এর কোনো আমি সমস্যা? আমি- কারণ তৃণমূল থেকে যারাই আসে বলে সেটিং এর না, সমস্যা। আমি এরকম ধরনের কোনো অভিযোগ করিনি। আমি তৃণমূলে এমএলএ এমপি কাউন্সিলর ছিলাম না, সেগুলো হওয়ার জন্যও আসিনি। এবং আপনারা যদি অ্যানালিসিস করেন, বলতে গেলে দেখুন মুখে ট্যাক্স নেই এখনো অবধি, যা খুশি বলে দিতে পারেন। তো সেটা বললে আলাদা কথা। যদি আপনি আমাকে অ্যানালিসিস করেন, লাস্ট 10টা বছর যখন আমি তৃণমূল বলে পরিচিত, তৃণমূলের খুব বেশি এক আধটা ছাড়া 10 বছরে আপনি আমার অ্যাক্টিভিটিসে পাবেন না। আপনারা কারণ ওটা মনের বিরুদ্ধে লড়াই ছিল। অ্যাক্টিভিটিস তো আপনি আপনার এলাকায় সব সময় করেন, সে তৃণমূলে থাকেন বিজেপিতে থাকেন। ওগুলো পার্টি হিসেবে না, ওটা হচ্ছে ভালো করে বুঝে নিন, ওটা আমি ওই অঞ্চলের ছেলে, ওখানে আমি কাউন্সিলর পৈতৃক রাজনীতির উত্তরাধিকার। না, ওটা পৈতৃক রাজনীতি, ওটা আমার জন্মভূমি, ওটা আমার পাড়া। এই যে আমার পাড়া, আমার সেন্টিমেন্ট যেটা, সেটার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করিনি। আর এই দেখুন চ্যানেল ক্যামেরা এর সামনে বলছি, আমি কি শুধু বিজেপির ভোটে জিতেছি নাকি? আমি এলাকার মানুষের ভোটে জিতেছি, এবং তৃণমূলের ভোটে জিতেছে। হ্যাঁ, সব পক্ষের তো ভোট আছে। তাদের ম্যানেজ করেন কি করে এলাকায়? দেখুন, এই মানুষের সাথে যদি থাকেন, মানুষের পাশে যদি থাকেন, মানুষের কথা যদি আপনি বলেন, তাদের সুখ দুঃখ সলভ না করতে পারেন, যদি কান দিয়ে শোনেন না, তাহলেই প্রবলেম সলভ। সরল, আমার একটা কথা জানতে বারবার ইচ্ছা হয়, আপনি যখন এত সুন্দরভাবে বলেন, রাজনীতির আদর্শের কথা বলেন, আপনার যে রাজনৈতিক গুরু, একটা সময় আপনি সৌমেন মিত্রর অত্যন্ত কাছের স্নেহভাজন, রাজনীতি শিখেছেন বলা যায় সেখান থেকে। বাবা সব সময় আপনাকে সঙ্গ দিয়েছে। বাবা সেখান তো কোনোদিনই দেয়নি আপনাকে খোলা। আমি বলি প্রশ্নটা বলি। বাবা এবং এবং রাজনীতির পক্ষের এখন লোক ছিলেন। এখন আপনার রাজনৈতিক গুরু দিলীপ ঘোষ। তাহলে এই যে পরিবর্তন, গুরু পরিবর্তন, রাজনীতির আঙ্গিক পরিবর্তন কেমন লাগছে বলুন দেখুন, তো? প্রথম কথা বলি যে আপনাকে আমি জানি না কাউকে আলাদা করে দিলীপ ঘোষ আমার রাজনৈতিক গুরু বা এই জাতীয় কথা বলে দিলে, আমি কোথাও এটা বলিনি। আমার নেতা তারা, আমি তাদের রেসপেক্ট করি। কিন্তু যদি বলেন যে তোমার মন্ত্রগুরু কে, তাহলে নিশ্চয়ই সৌমেন মিত্র, এখানে কোনো প্রশ্ন নেই। আর আজকে আমার নেতা সুকান্ত দা, আজকে আমার নেতা আমার দীর্ঘদিনের বন্ধু শুভেন্দু, আমি যখন জয়েন করেছি তখন সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। ন্যাচারালি এরা আমার নেতা, একদমই নেতা। এতে কোনো মানে কোনো ব্যাখ্যা করার জায়গা নেই অন্য কিছু। সজলবাবু, এই যে বিধানসভা নির্বাচনের দিকে একটু তাকাচ্ছি, 2021-এর আমি তো চাই। হ্যাঁ, 2021-এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্বরা নরেন্দ্র মোদী থেকে শুরু করে জেপি নাড্ডা, অমিত শাহ বারবার এ রাজ্যে এসেছেন এবং প্রত্যেকবার বাংলাকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছেন এবং 200 আসন পার করার, সেখানে কোথাও গিয়ে 77-এ আপনাদের থেমে যেতে হয় এবং সেটা বর্তমানে আরো কমছে। আপনারা যেটা বলতে চাইছেন, আপনার মনের কথা, 200 পার বলে 77-এ থামলে কেন ভাই? একদম। আপনি বলুন যেটা আপনি বলবেন 3 থেকে 7 ডেইলি প্যাসেঞ্জারি, হ্যাঁ, এই যে করেছেন। দেখুন 3 থেকে 77 ভারতবর্ষের রাজনীতিতে কটা হয়েছে আমি জানি না, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা হয়, আপনাদের আসলে
এই হচ্ছে ন্যারেটিভ আপনাকে কেউ সেট করে দিয়েছে। তুমি শুধু এই দিকে দেখবে, ঘোড়ার যেমন দুটো চোখ বন্ধ থাকে না, যে আর কিছু দেখতে লোকসভায় যেমন 1 থেকে 24 হচ্ছে, বলছে হ্যাঁ না, আমি আপনাকে ঘুরিয়ে বলছি, লোকসভায় যেমন 42 বলে 22 হয়েছে, সেটা আপনাদের নজরে পড়ে না না, আপনি ওটার সঙ্গে তুলনা করছেন তো, এটা তুলনা করছেন তো। নজরে পড়ে না, আপনাদের নজরে পড়ে না যে আপনারা এই যে হয় এবার নয় নেভার, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজনীতি এমনই জিনিস, সেখানে এবারও হয়নি আবার নেবারও হয়নি। তাহলে তো বলছি এবারও হয়নি নেবারও হয়নি, ফাইট অ্যান্ড ফাইট তাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। দেখুন, এখানে কোনো দ্বিধা নেই আমার বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ প্রোডাক্ট অফ অ্যাজিটেশন। আমাদেরও সেইভাবেই লড়তে হবে, সেইভাবে আমাদের স্ট্রাগল করতে হবে। এবং আপনি দেখবেন আজকালকার মিছিল মিটিংগুলো 21-এর পর আমরা সত্যি খানিকটা হতোদ্দাম হয়ে গেছিলাম। ওভার কনফিডেন্সে চলে এসেছিল আমাদের কর্মীরা, নেতারা সবাই ধরে নিয়েছিল সরকারে আসছি, এটা আমাদের ভুল ছিল। কিন্তু তারপরে তো দেখা যাচ্ছে সব নিষ্ক্রিয় হয়ে পড়েছে, এবং সেই নিষ্ক্রিয় ভীষণ সক্রিয়। কোথায় সক্রিয়? সেই ভীষণ সক্রিয়। কোথায় আপনার সক্রিয়? 2-3টে ক্যামেরা সারাদিন বিজেপির পেছনে ঘুরতে হয়, এত সক্রিয়। আপনি যদি সক্রিয় না থাকতেন আপনি আমায় ডাকতেন। কোথায় সক্রিয় মানে? এক মিনিট দাঁড়ান, কোথায় সক্রিয় মানে? আপনি টিভি চ্যানেলগুলো খুলুন, তাহলে সক্রিয় কি নিষ্ক্রিয় দেখতে পাবেন। না, শুধু সজল ঘোষকে দিয়ে কি বিজেপি চলবে? আপনি বলুন তো। এইভাবে আপনি যদি করেন, সেটা আপনি জানেন এটা আপনার মনের বিরুদ্ধে লড়াই। শুধু সজল ঘোষ কোথায়? সজল ঘোষ একটা জেলার সাধারণ সম্পাদক মাত্র, সজল ঘোষ একটা পাড়ার কাউন্সিলর মাত্র। আপনি যান দেখুন, শুভেন্দু সেই তো মুখ, রাজ্যের তো সেই মুখ, রাজ্যের তো সেই মুখ সজলদা। আজকে সকলে লড়ছে যে যার অঞ্চল। না, আপনি তো কয়েকজনের শুধুমাত্র নাম বললেন, যদি তারা তৃণমূলে এতগুলো নাম বলুন না, যদি তারা না সজল বাবু, তৃণমূলে এতগুলো নাম বলুন না, যদি তারা নিষ্ক্রিয় না হয় তাহলে কেন? যারা তারা তাদের মধ্যে এতগুলো নাম, তাহলে কেন অমিত শাহ জেপি নাড্ডাকে রাজ্যে এসে যারা ব্লক স্তরে রয়েছেন পঞ্চায়েত ভোটের জন্য তাদেরকে তালিকা দিতে বলা হচ্ছে, সেই তালিকা কেন তারা দিতে পারছেন? দেবে আপনাকে দিতে পারছেন, আপনাকে জানিয়েছে কেউ? এগুলো তারা নিজেরা বলছে। কাকে কান নিয়ে আপনাকে এসে বলেছে কেউ? এটা দেখান। দেখুন, এগুলো সব কাকে কান নিয়ে যাওয়া কথা, এগুলো সব আপনাদের ধারণা, এগুলো সব আপনাদের মনের কথা, যেটা বাস্তবের সঙ্গে তার ডিফারেন্স শত সহস্র যোজন। তো এগুলো কোনো কথা নয়। আচ্ছা সজলদা, এই যে কর্মসমিতিতে বাংলা নিয়ে কথা হলো, সেটাও কি আমাদের মনের কথা, নাকি কর্মীদের উদ্দীপিত করার জন্য? আচ্ছা, কর্মসমিতিটা কিসের হচ্ছিল? আপনাদের কোন মানে জেলার, ব্লকের, রাজ্যের, সর্বভারতীয় কোথাকার হচ্ছে? তাহলে কি বিজেপি এখানে কর্মীরা? সর্বভারতীয় কথা একদম একদম। তো বাংলা কি ভারতের বাইরে আপনারা ভাবতে শুরু করে দিয়েছেন অলরেডি? না, আরো তো 26টা আছে, তাদেরকে নিয়ে আলাদা কথা হলো না, বাংলাকে নিয়ে আলাদা কথা হলো। দাঁড়ান, শান্ত হন। 26টার মধ্যে কতগুলোতে বিজেপি আছে আগে ভাবুন। কি কথা হয়েছে বলছে? আরো ধরুন উড়িষ্যায় আমাদের সরকার নেই। ধরুন এই তো রাজস্থানে এত মার্ডার হলো একটা হিন্দুত্ব, সেটা নিয়ে বলেনি, কিন্তু বলেছে কেরল, বলেছে বাংলা। মার্ডারের একটা মাপকাঠি আছে। বিজেপি এত হুইঞ্জিক্যাল দল না, এই দুটোতে তো বিজেপি কিছু করতে পারছে না। আর দাঁড়ান, বলেনি কিন্তু উড়িষ্যার কথা, বলেনি কিন্তু অন্য অনেক রাজ্যে নেই, সেই সব রাজ্যের কথা বলেনি। সেই রাজ্য দুটোর কথা বলেছে যেখানে রাজনৈতিক মার্ডার ইতিহাস গড়তে চলেছে, সেখানে। আপনারা প্রত্যেক দিন যার বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ করেন, তার কাছ থেকে লড়াই শেখার কথা বলছেন। অমিত শাহ এসে সেই আপনাদেরকে বার্তা দিচ্ছেন তার কাছ থেকে লড়াই শেখার কথা। তাহলে আপনারা হার স্বীকার করছেন, মেনে নিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের অন্যতম মুখ। কি বলেন আপনি জানেন, শুনুন, মহাভারতের যুদ্ধ যখন শুরু হয়েছিল না, পিতামহ ভীষ্মকে নমস্কার করে পাণ্ডবরা যুদ্ধে গেছিলেন। তার মানে কি হলো? যুদ্ধে হার স্বীকার করে নিল? এগুলো কোনো কথা বলছেন না। যুদ্ধের একটা ইতিহাস থাকবে, তো মমতার একটা ইতিহাস আছে। অভিষেক ব্যানার্জির মতন মমতা বন্দ্যোপাধ্যায় উনি ওই লিফটে ওটা আর এতে প্যারাশুটে নামা সেই জিনিস তো নয়। এই মানুষটা লড়েছিলেন। এখন লঙ্কায় বসে যে রাবণ হয়ে যাবেন এটা বুঝতে পারা যায়। এখন এইটা হচ্ছে ওনার সব, মানে ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে পছন্দ করে। অতীতের মমতা, যখন দিদি ছিলেন মমতা তখন একরকম ছিলেন, আজকে পিসি মমতা অন্যরকম। সজলদা, একই তো লাইন বলছে, বাজপেয়ীর বিজেপি আর নরেন্দ্র মোদীর বিজেপি এক নয়, সে একই লাইনে বলছেন। খেপার মতন কথা বলে। আমি একই ব্যক্তিকে বলছি,
আমি একই ব্যক্তিকে বলেছি। তারাও তো একই দলকে বলছে। না বলছি, এবার বুঝিয়ে বলছি আপনাকে, আপনার প্রশ্নের উত্তর পাবেন, সন্তুষ্ট হবেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি আইকন ছিলেন আন্দোলনে, বিজেপির সমর্থন নিয়েছেন, বিজেপির সমর্থন না নিলে আজকে এখানে আসতে পারতেন না। তো বিজেপির সমর্থন নিয়েই তিনি সেদিন নেত্রী হয়েছিলেন, তার পেছনে বিজেপি ছিল, বাজপেয়ীজি ছিলেন। এরপর পরবর্তীকালে উনি যখন ক্ষমতায় বসলেন, যখন ভাইপো আয়ন হলো, তখন যে পরিবর্তনটা এলো সেই পরিবর্তনটায় ওই মমতাকে আর খুঁজে পাওয়া যায়নি, নাম্বার 1। নাম্বার 2, আপনার প্রশ্ন ছিল কি বাজপেয়ীর বিজেপি আর এদিকে হচ্ছে মোদিজির বিজেপি। এগুলো হচ্ছে এই ববি হাকিম, অরূপ বিশ্বাস কম বলে আজকাল, যারা যারা বলে আর কি, ওদের মধ্যে দু একজন, তাদের কথা। আপনাকে একটা কথা বলি, বলে গোট সেবা। তো গডসে রক্তে যদি বাজপেয়ীর হাত রাঙা থাকে, তাহলে গডসের রক্তে মোদিজিরও হাত রাঙানো আছে, বা মোদিজির হাত যদি গডসের রক্তে রাঙানো থাকে, বাজপেয়ীজির হাতও গডসের রক্তে রাঙানো, সেই হাত ধরতে অসুবিধা হয়নি। এদের ব্যাপারটা হচ্ছে টু রান এন্ড টু রুল, এভরিথিং ইজ ফেয়ার। এই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি কাউন্সিলর সচল ঘোষ এবং আমার সঙ্গে রয়েছেন প্রফেসর এবং রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। যে আলোচনাটা আমরা করছিলাম সচল বাবুকে নিয়ে, বিশ্বজিৎ বাবুর কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নটার আগে আমরা বিরতিতে গিয়েছিলাম। বলছিলাম যে নুপুর শর্মাকে নিয়ে ভারতবর্ষ উত্তাল, কোনো বল পাচ্ছিল না বিজেপি, মহুয়া মৈত্র একদম লোফা বল দিল, কি বলবেন? আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দিয়ে করুন। আমার প্রশ্নে আপনার উত্তর থাকবে, আপনি নিশ্চিত থাকবেন আমি কোনো প্রশ্নকে অ্যাভয়েড করব না, আনকাট দেখাবেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আচ্ছা নুপুর শর্মা ঠিক বলে মানে অসত্য বলেছে না সত্য বলেছে? আমি এইটুকু প্রশ্ন করি, আপনি থেমে যাবেন। আগে আমি খালি অন্যটা আপনি জানাবেন। আমি বলছি মহুয়া মৈত্র কি ঠিক বলেছে না ভুল বলেছে? এটা আপনি, এটা পরের প্রশ্ন ছিল আমার। আপনাকে প্রশ্নের উত্তরে প্রশ্ন করছেন আপনি, আমি জাস্ট একটা প্রশ্ন করলাম যে আপনি বলছেন তো আমার প্রশ্নের উত্তরে প্রশ্ন। আপনাকে বলছি, আপনি জানতে চান কি বলুন, আরেকবার রিপিট করুন, আমি এবার উত্তর দিচ্ছি। নুপুর শর্মা যখন বলল ভারতবর্ষ উত্তাল হয়ে গেল, ভেরি গুড। ঠিক। আচ্ছা বিজেপি খেলার বল পাচ্ছিল না, এবার মহুয়া মৈত্র দিয়েছে। দেখুন আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা সহজ প্রশ্ন করেছিলাম আমি, আপনি বলুন নুপুর শর্মা মিথ্যে বলেছে না সত্যি বলেছে। এবারে আপনি আমাকে সেই উত্তরটা না দিয়ে আমাকে এড়ানোর কথা বলেছেন, আপনি এড়িয়ে গিয়ে আপনি আমাকে পাল্টা প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র সত্য বলেছেন না মিথ্যে বলেছে। দেখুন মহুয়া মৈত্র যেটা বলেছেন, নুপুর শর্মার কথা কারোর ভাবাবেগে আঘাত লাগতে পারে, কিন্তু আমরা দেখেছি বহু মুসলিম যারা ধর্মগুরু আছেন, মৌলানা বা যারা যারা আছেন ওনাদের, তারা কিন্তু পীরজাদা বা যারা যারা আছেন, তারা কিন্তু এখানে বাংলাদেশে, বাংলাটা আমরা বুঝতে পেরেছি, অন্য ভাষাগুলো বুঝতে পারিনি, একই কথা বলেছেন। আমি যাচ্ছি না, তাতেও আমি ধরছি কারোর ভাবাবেগে আঘাত লেগেছে। ভাবাবেগে আঘাতটা কিন্তু নুপুর শর্মা বলেছিলেন 26শে মে, 26শে মে নুপুর শর্মা কথাটা বলেছিলেন, হ্যাঁ 26শে মেই হবে, 26শে মে বলেছিলেন, 9 দিন পরে তার ভাবাবেগে আঘাতটা লাগলো 8-9 দিন পরে। কি করে লাগলো আমি বলতে পারবো না, ঠিক আছে, কেন লাগলো আমি বলতে পারবো না, কোথা থেকে লাগানো হলো সত্যিই আমি বলতে পারবো না। আমি মেনে নিলাম বিজেপি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করলো, হ্যাঁ তাকে নিরাপত্তা দিল, কারণ মানুষের বেঁচে থাকার অধিকারটার সাথে কোনো কম্প্রোমাইজ করেনি, হয়ে গেল। এবার এলো মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র কি বলেছেন? মহুয়া মৈত্র বলেছেন যে মা কালী হচ্ছেন মাংস খেকো আর কি, মাংস খাওয়া, মদ পান করা একজন দেবী হিসেবে দেখেন। আচ্ছা আপনার ওটা মনে আছে, ওর পরে আবার উনি বলেছেন উনি কালী ভক্ত, উনি যা লিখেছেন তার তলায় লিখেছেন জয় মা তারা। এখন জয় মা তারাটাকে মাকে ক্রিটিসাইজ করে বলেছেন নাকি মাকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন আমি বলতে পারবো না, যদি ক্রিটিসাইজ করেন, কারণ এরম কথার পর এই কথাটা আমাদের কাছে ক্রিটিসাইজই লাগছে। 1, 2, আমি আপনাকে প্রশ্ন করি, আমি জানি না আপনাদের মধ্যে কেউ কালী ভক্ত আছেন কিনা, আপনারা কেউ মা কালীকে দেখেছেন মাংস খেতে, আপনারা দেখেছেন মদ পান করতে? 1, 2, আমি মাংস খাওয়া মদ পানের কথা পরে আসবো। উনি যদি বলতে পারতেন
যে আরো বহু ধর্মের বহু, বিশেষ করে যে সম্প্রদায় আমরা নাম বললে এক্ষুনি আবার আগুন জ্বলবে বলে ভয় পাচ্ছি, বলছি না, আসলে ওটা আমাদের ভয়, আসলে ওটা আমাদের ভয় যেটাকে আমরা ওভারকাম করতে পারি না। এই ভয় নিয়েই তো দেশের রাজনীতি হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, বিরোধীরা করছে। আপনারাও না না, আমি বলছি আমরা কোথায় করলাম? আমরা মহুয়া মৈত্রকে নিয়ে বাস জ্বালাইনি, আমরা অনেক জায়গায় প্রতিবাদ করেছেন মহুয়া মৈত্রকে। সরি, গণতান্ত্রিক এই অধিকারকে আপনি কেড়ে নিতে চাইবেন না, নিশ্চয়ই প্রতিবাদ করেছি। আমরা বাস জ্বালাইনি, আমরা ট্রেন লাইন উপড়ে দিইনি, আমরা মানুষকে রাস্তায় মা বাচ্চা প্রসব করছে একই কথা তো হয় নুপুর শর্মার ক্ষেত্রে, ওখানে প্রতিবাদ করে গণতান্ত্রিক, এখানে গণতান্ত্রিক। শেষ করে নি। আমি বলবো আপনার কি বলা উচিত ছিল, সেটাও ভালো লাগবে। আমি আপনাকে শুধু বলি যে প্রথম কথা হচ্ছে আরো বহু ধর্মে বলি হয়, নুপুর শর্মা এই মহুয়া মৈত্র বলতে পারবে না। বহু ধর্মে তাদের ধর্মের প্রতিষ্ঠাতার জন্মদিনে শ্যাম্পেন ওড়ানো হয়, মানে প্রথাগতভাবে বলতে পারবে না মহুয়া মৈত্র নিজের ধর্ম। কারণ জানেন, হিন্দুরা সাপকেও দুধকলা দিয়ে পুজো করে, এটা হচ্ছে তাদের যে হিন্দু চরিত্র অত্যন্ত সফট। আপনারা আমার মনে হয় যারা আছেন এখানে সবাই তাই, আপনারা দেখুন সবাই সব। তো এই যে চরিত্র, এটার ব্যবহার করেছেন উনি। আর একটা জিনিস ওনার জ্ঞাতার্থে জানে, উনি ভীষণ শিক্ষিত, আমার থেকে বহু বেশি শিক্ষিত, কিন্তু শিক্ষা আনে চেতনা, বামপন্থীরা বলতো, আমরাও বিশ্বাস করতাম। তো চেতনা যে ওনার হয়নি শিক্ষার পরেও, ইনি তার প্রমাণ। আর পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায়, মানুষ হওয়া যায় না, জানতে হবে মাইথোলজিটা, এটা আমি ওনার থেকে ভালো জানি। সেটা হচ্ছে আমরা যে মানে পশু দেহটাকে আমরা যে তার সামনে আগেই জানতেন নাকি বিজেপিতে এসে হিন্দু ধর্ম সম্পর্কে? আমি ওই মমতার মতন কালী পুজো করি না, আমি ওই কেষ্টবাবুর মতন কালী পুজো করি না, প্লিজ। তো সেটা হচ্ছে আমরা যে পশু বধ হয় বা যা হয়, ফল হয়, সেটা আমরা মায়ের পায়ে অর্পণ করি, ওটা মদ নয়, ওটা ছিল কারণ। আপনাকে প্রশ্ন করি এবার, বলুন তো, খারাপ লাগে না মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, ভক্তি করব, আমিও করতে রাজি, কিন্তু কেন করবো না? আজও কোনো জায়গায় করবো, কারণ বাকিগুলোর থেকে উনি একটু আলাদা, এখনো ওনারকে ডাইরেক্ট কেউ আঙুল তুলতে পারিনি, কিন্তু সবার মাথায় উনি অন্ধ রাষ্ট্র, এটাও মানে। এই যে বলছেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, শেষ করেনি। সেটা হচ্ছে আপনি আমাকে একটা জিনিস বলুন, যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখতে পান মা শারদাকে? তৃণমূলীরা দেখতে পায় কেউ, তোহা সিদ্দিকীর মধ্যে রামকৃষ্ণ দেবকে। হ্যাঁ, এটা যদি উল্টো দিক দিয়ে হতো না, এতক্ষণ আবার আগুন জ্বলতো। এই বারবার এই আগুন যারা জ্বালায় তাদেরকে সমর্থন করাটা, হাতজোড় করাটা, এটা একজন শাসকের শোভা পায় না। কেউ এখন আবার রানী রাসমণিও দেখছেন ওনার ভেতরে। আপনি যখন তৃণমূলে ছিলেন তখনই তো নামাজ পড়তে গেছে রেড রোডে, তখন আপনার ভালো লেগেছে? না, ওই জন্য তো চুপ ছিলাম, পার্টি করিনি তো, ওই জন্যই তো চুপ ছিলাম, রাজনীতি করিনি। আমি প্রতিবাদ করেছিলাম, শুনুন, আমি প্রতিবাদ করেছিলাম দলে থেকে। বোঝাতে পারেন? না, পারিনি। দলে থেকে আমি অন্ধের শহরে আয়না বেচতেও যাইনি, অত এদের বোঝানোর জায়গায়। আমি শেষ করিনি, শুনুন না, যাবো না। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে শেষ করিনি। একটা কথা বলি, শুনুন, সেটা হচ্ছে ওনাদের কাছে ধর্ম নিয়ে, পশ্চিমবঙ্গকে না ধর্মেতে বিজেপি ভাঙেনি দাদা। প্রথম যেদিন ক্ষমতায় আসার কয়েক মাসের ভেতরে মৌলানা বা যারা ইমাম, তাদের ভাতা দিয়ে প্রথম বাংলাটাকে ধর্মের ভিত্তিতে উনি ভেঙেছে। ব্যালেন্স করতে গেলেন, আবার পুরোহিতদের দিলেন। আমরা হিন্দুরা, শিক্ষিত মুসলিমরা যারা ধর্মান্ধ নয়, তারাও মানে এটা, যে এই টাকাটা যদি আমাদের শিক্ষায়, মুসলিম ছেলেদের শিক্ষায় যদি খরচা হতো তাহলে অনেক ভালো হতো। যদি পুরোহিতের বদলে বাংলার ছেলেদের শিক্ষায় খরচা হতো, সেটা মানুষ দুহাত তুলে আশীর্বাদ করতেন। কিন্তু ধর্মের ভিত্তিতে উনি প্রথম ভেঙেছেন। নামাজে উনি যেতে পারেন, হ্যাঁ, যদিও মুসলিম ধর্মে মহিলা পুরুষ এক জায়গায় যাওয়ার কথা নয়, ওনার বিশেষ ক্ষমতা বলে উনি ওখানে যেতে পারেন। আপনি আমাকে একটা কথা বলুন তো, না হিজাব পড়বেন কেন? আচ্ছা ছেড়ে দিন, আমি ওটাও বাদ দিলাম। শুনুন,
আপনার নামের পেছনে আপনি কোন টাইটেলগুলো লেখেন সেগুলো হিন্দু, আপনি বলেন আমি সেকুলার, এটা হচ্ছে একমাত্র আপনারাই বলতে পারেন। যখন পাসপোর্ট, যখন কোনো অফিসের ফর্ম, কোনো সরকারি ফর্ম ফিল আপ করেন, একটা লাইন থাকে রিলিজিয়ান, সেখানে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক রাখেন না, কিছু লেখেন। তারপর নিরপেক্ষ বলার অধিকার আমাদের কারণ নেই। ওখানে সেকুলার লেখার অপশন না নেই, লিখবে তাহলে আপনি আন্দোলন করুন, আপনি কোর্টে যান, ঠিকই তো। you have enough option। না, আপনি ধর্মটাকে আর আদর্শটাকে গুলিয়ে দিচ্ছেন। না কোথাও গোলাচ্ছি না, আপনারা গুলিয়ে গেটে খাওয়া হয়ে গেছে। না, না। সাধারণত এবারে একটু অন্য প্রসঙ্গে আসা যাক। আপনাকে বলি ধর্মনিরপেক্ষতা কেমন। তৃণমূলের ধর্মনিরপেক্ষতা হচ্ছে সুবোধ সরকার, ববি হাকিম আর বিকাশ ভট্টাচার্য, এদের ধর্মনিরপেক্ষতা হচ্ছে ধর্মতলায় দাঁড়িয়ে গরুর মাংস খাওয়া, যেটা 70% বাংলার যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের বুকে আঘাত করে। সুরেদা, আপনারা কি বামেদেরও বিরোধিতা করছেন? কেন করবো না? ওই যে লোকসভায় ওদের ভোটেই নাকি এগিয়ে এসেছিলেন, যে বামেরা বলে। আচ্ছা, বামেরা বলতে পারে, আমি তো বামেদের লোক নয়, বামেরা কি বলে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, ছোটবেলা থেকে শুনে এসেছি। সজলবাবু, এবার ওইসব একটু কথা কি? রূপা গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে আসা যাক, কারণ আমি অনেক আগে বলেছি, প্রথম কথা রূপা গাঙ্গুলি দল ছেড়েছেন কি ছাড়েননি আমি জানি না, আমি অনেক আগে বলেছি এটা দলের ওপর চলে। তা রূপা গাঙ্গুলি কি থাকছেন বিজেপিতে? এটা রূপা গাঙ্গুলি বলতে পারবে না, আমি তো ওনার এজেন্টও নয়, আমি ওনার সেক্রেটারিও নয়, আমি কি করে বলবো? দলের লোক, সহকর্মী। হ্যাঁ, নিশ্চয়ই সহকর্মী। উনি থাকছেন কি থাকছেন না সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি, আগেই বলেছি যেটা, এই আমার যাওয়া আমার আসা, রূপা গাঙ্গুলি থাকুন বা না থাকুন, বা বাবুলদার চলে যাওয়া বা অর্জুনদার চলে যাওয়া, এতে করে বিজেপির সামগ্রিক রাজনৈতিক ভাবে কোনো ক্ষতি হয় না। আপনার নিঃসঙ্গ লাগে না তো, সবাই চলে যাচ্ছে? এতজন তো আপনারা আছেন নিঃসঙ্গ। 2,28,00,000 ভোট যারা পেয়েছে তারা নিঃসঙ্গ। 2,28,00,000 ভোট যারা পেয়েছে তারা নিঃসঙ্গ। আচ্ছা সজলদা, আপনার তো পরিচিতি আমরা চিনেছি ছাত্র রাজনীতি থেকে, সেখান থেকে এসছেন, সেই সময় আপনি ছাত্র রাজনীতি দেখেছেন, আজকে দেখছেন, দুঃখ হয়? দুঃখ হয়? খুব দুঃখ হয়। আর ছাত্র রাজনীতি নেই, 6 বছর কলেজে নির্বাচন নেই, 6টা জেনারেশন সে জিএস পাইনি। আজকের যারা ছাত্র নেতা, তৃণমূল হোক, ছাত্র পরিষদ হোক, এসএফআই হোক, ভারতীয় জনতা পার্টি সরব হচ্ছে না তো? বলছি এবিভিপি হোক, এবিভিপি সংগঠন নেই, খুবই দুর্বল, আমি স্বীকার করছি। না করার কি আছে। তো ঘটনা হচ্ছে সবগুলোই দেখাবেন। তো ঘটনা হচ্ছে যে এদেরও স্পাইনলেস, এরা কেউ আন্দোলন করেনি, আমরা দলের বিরুদ্ধেও আন্দোলনে যেতাম। 6 বছর নেই একটা কলে, এটা অধিকার, এটা এই অধিকারটা আপনি দিচ্ছেন না, মমতা ব্যানার্জি দিচ্ছেন না, ইউজিসি দিচ্ছে, এই অধিকারটা থেকে বঞ্চিত করছে। এই জামানায় তো বলছে কাউন্সিলর হতে চাই না, ছাত্র নেতা হতে চাই। হ্যাঁ, অনেকে আছে, হ্যাঁ, কারণ এত কামাই হচ্ছে ওখান থেকে, দরকার নেই আর কাউন্সিলর। সজলবাবু, এই যে সাম্প্রতিক কলকাতা পুরসভা নির্বাচন হলো, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি একদম তলানিতে এসে আমি তো আগে ঠেকেছে। বলেছি প্রহসন হয়েছে, তলানিতে। কলকাতা কেন, আমি সারা বাংলার সবগুলোতে বলবো, তাতে কি হয়েছে? আবার নির্বাচন, আবার যদি নির্বাচন হয় জিতবে? আজকে মমতা কেন জিতবো না? মানছেন? ও কেন জিতবো না? আর এই যেভাবে ভোট হয়েছে ওইভাবে মানুষের ভোট হয় নাকি? ওটাকে ভোট বলে? আপনারাই তো সব টিভিতে দেখান, মুখে সে সিসিটিভির মুখে কাপড় লাগাচ্ছে, কাগজ লাগাচ্ছে। আরো খারাপ যেটা, যে লোকটি কাগজ লাগাচ্ছে বা কাপড় লাগাচ্ছে সে মুখ ঢাকছে না। হাউ ডেসপারেট দে আর। যে বুথের মধ্যে একটা জাল ভোটের ছবি হচ্ছে, ওই ছবিটা কে করছে? আমাদের লোক করছে না তো, আমাদের লোকের তো অস্তিত্বই নেই সব জায়গায়, তৃণমূলের লোকেরাই করছে। ওই তৃণমূলাই আবার ওই ছবিটা ছেড়ে দিচ্ছে, দে ডোন্ট মাইন্ড। বন্ধু হাতে ছবি দিচ্ছে ফেসবুকে, হোয়াটস গোয়িং অন? 24-এর লোকসভায় এজেন্ডা কি হবে? এজেন্ডা কি হবে আবার? দেশের সার্বভৌমত্ব, দেশের অর্থনৈতিক নিরাপত্তা মানুষের। আপনাদের ঘাঁটি ছিল তো উত্তরবঙ্গ, সেখানে তো নিজেদের ধরে রাখতে পারছেন না। আরে দাঁড়ান না ভাই, আমি তো বললাম এগুলো সব লোকাল বডিজ নির্বাচন। হ্যাঁ, লোকসভায় আসুন, আবার দেখা হবে। লোকসভায় সব বুথে দিতে পারবেন এজেন্ট? হ্যাঁ, কেন এইভাবে ছোট করবেন না? 2,28,00,000 আছে, এজেন্ট কেন দিতে পারবো না? সব জায়গায় এজেন্ট দিতে পারবো। এজেন্টকে বসিয়ে রাখার দায়িত্বটা সেটা তো পুলিশকে নিতে হবে। এজেন্ট যাতে বসতে পারে, বসিয়ে রাখার মানে বসতে পারে,
এজেন্ট যাতে তার ভূমিকাটা পালন করতে পারে, ওখানে গিয়ে ও যেন পুতুল না হয়ে যায়। পুলিশ কেন্দ্রীয় বাহিনী থাকবে তো? হ্যাঁ, আপনার কি মনে হয় সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট হবে লোকসভায়? তাহলে বুঝতে পারবে না কেন? হ্যাঁ, বসতে পারবে তো, প্রথমেই তো বলেছি পারবে। না, বসিয়ে রাখা না না, বললাম এই ভোটগুলো বসিয়ে রাখার দায়িত্ব যাদের ছিল তারা পালন করেনি, আমি এটা বলতে চাইছি। মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন পর রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন, আবার হঠাৎ করে কলকাতায় আসলেন। শরীর খারাপ ছিল, উনি তো নিজেই বলেছেন শরীর খারাপ ছিল। মিঠুন এটা চক্রবর্তী, একটা আলাদা ভূমিকা আছে। হ্যাঁ অবশ্যই, তা কতটা চাঙ্গা করতে পারবেন বঙ্গ রাজনীতিকে? আবার আগেও বলেছি না, আপনি এক প্রশ্ন বারবার করেন, সময় নষ্ট। যে কোনো মুখ দেখে আলাদা কিছু হয় না, খালি নরেন্দ্র মোদী। হ্যাঁ একদম একদম, একটা মুখ দেখে হয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিল রয়েছে। হ্যাঁ, নিজের কেন্দ্রে হারিয়ে উনি, একটু তফাৎ আছে। শুভেন্দু অধিকারী কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলেন 2024-এই উনি অনেক মন্তব্য করেন, আপনি স্পেসিফিক না 2024-এই যে 26-এর বাংলার বিধানসভা আছে, 2024-এর লোকসভায় বাংলার ফল প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ হবে তো, মানছেন? তার আগেও হতে পারে। তার আগে এই সরকার তো যে কোনো দিন ফ্লাইট রুটে জেট প্লেন নিজেরা ভাড়া নিয়ে রেখেছে। কেন? কতটা, 3 কোটি টাকা কোন দিয়ে কনফিডেন্স একটা থেকে এটা বলছেন? না না, এই কোথা দিয়ে আর মাইনে দেবে? মাইনে কোত্থেকে দেবে আপনি আমাকে বুঝিয়ে বলুন তো। আর ডিএ? আরে আপনি বলুন না কোত্থেকে দেবে। আমি তো মাইনে বলছি, আপনি দিয়ে বলছেন, সাবজেক্ট তো একই। লক্ষ্মী ভান্ডার দিয়ে লক্ষ্মীর ব্লান্ডার করে বসে আছে এরা, আর মাইনে কোত্থেকে দেবে? দিতে পারবে না। ধারের শেষ ঊর্ধ্ব সীমায় প্রায় পৌঁছে গেছে। একটা পুরো দেশের যা ধার ছিল শ্রীলঙ্কার, আমার বাংলার তাই ধার। আপনি লক্ষ্মী ভান্ডার নিয়ে আপনারা লাপান, 28 টাকার মদ খাইয়ে সে টাকাটা আবার মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত নিয়ে নিচ্ছেন, আপনারা চোখে দেখতে পান না? দিনের পর দিন মূল্য বৃদ্ধি, গ্যাসের দাম ইতিমধ্যে 1089 টাকা। এটা সরকারি নিশ্চয়ই যে ব্যর্থতা কিছু তো থাকে, সেই ব্যর্থতা যদিও এর নয়, এর ব্যর্থতা ধরুন পেট্রোলের ক্ষেত্রে, ডিজেলের ক্ষেত্রে, অয়েল বন্ড, বিদেশের টাকার যে লোন, ইরান বা অন্যান্য দেশের যে লোন তেলের ক্ষেত্রে, সেগুলো শোধ করা। এত বড় একটা কোভিড মহামারী, আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে, ভারতবাসীর 100 কোটি 130-35 কোটি মানুষের অ্যাকাউন্টে 2000 টাকা করে দিয়েছেন উনি, পেয়েছেন না? না পাননি। ভ্যাকসিনটা তো নিয়েছেন ফ্রিতে। আর একটা কথা, হ্যাঁ, এই যে 2000 ভিতরেই তো পয়সা দিয়ে। ও তো 18 লাখ লোক, মাত্র 17-18 লাখ লোক পয়সা দিয়ে নিয়েছে, বাকি সব ফ্রি। না কিন্তু তবু এরকম অবস্থা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি, তারপরেও এতটা কিরকম অবস্থা কনফিডেন্ট, আপনি বলুন তো? এতটা আমি আর কি বলে দিচ্ছি, বলুন, আপনি বলুন, উত্তেজিত হবেন, বলে দিচ্ছি। আমার কোনো আমি সারাদিন কেন বলে দিচ্ছি কি অবস্থা। কারণ এই যে আগের ভোটেও দেখেছি সব জায়গায় এজেন্ট দিতে পারেনি। এক, দ্বিতীয় আমি শেষ করি, তারপর বলবেন আপনি। দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে এত কনফিডেন্স কি ইডি এবং এর জন্য? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, আপনাকে আমি আক্রমণ করে উত্তর দিতে চাই না। প্রথম কথা হচ্ছে, আপনি বলছেন এজেন্ট দিতে পারিনি। এতক্ষণ আপনাকে আমি কনভিন্স করার চেষ্টা করেছি যে এজেন্ট বসতে পারিনি, যারা 2 কোটি 28, তফাৎটা 60 লাখ। তাও তো সংগঠনের দুর্বলতা তো। স্যার একটু বলতে দিন। 2 কোটি 28 লাখ আর 2 কোটি 88 লাখ, এটা ছিল তফাৎ। এই 60 লক্ষ একটি বিশেষ জায়গা থেকে। তো আপনাকে আমি যেটা বোঝানোর চেষ্টা করি যে আমরা এজেন্ট দিতে পারিনি নয়, এজেন্ট বসতে পারিনি। 1, 2, আমরা তো বলিনি বিধানসভা এজেন্ট দিতে পারিনি, আমরা বলেছি লোকাল বডিজে আমরা দিতে পারিনি। এবারে আবার এখনকার মিছিলগুলো দেখুন, মানুষ ভয়ভীতি কাটিয়ে আবার বেরোতে শুরু করেছে। কেন? সেটার জন্য কি ভরসা ইডি আর সিবিআই? না না, কেন মানুষ ইডি আর সিবিআই তে, পাড়ার মানুষ কিসে ভরসা পাবে? আজকে ধরুন বনগাঁ, আজকে ধরুন মেদিনীপুর, আজকে ধরুন বাঁকুড়া, আজকে বীরভূম, শুভেন্দু, সুকান্ত দা, দিলীপ ঘোষেরা যেখানে যাচ্ছেন সেখানে হাজার হাজার লোক দাঁড়িয়ে পড়ছে সঙ্গে। এটা ওই কবে ইডি কাকে ডাকবে তার জন্য পাড়ায় ভরসা পাচ্ছে, এটা তো নয়। মানুষ দেখুন, ভয় তো চিরকাল থাকে না। বিধানসভায় তো প্রচুর লোক হয়েছিল সমাবেশগুলোতে, তো আবার তাতে হেরেছি, এবার জিতবো। এই কনফিডেন্সটা কোথা থেকে? এই সরকারকে এরপরে মানুষ ভোট দিতে পারে? দিচ্ছে? হ্যাঁ, আরে কোথায় ভোট দিচ্ছে আপনি বলুন না। বিধানসভায় জিতেছেন, ওটা বাদ দিয়ে পরে বলুন ভোট কোথায় দিচ্ছে। পরে তো এই পঞ্চায়েত হবে। আরে পুরসভা, আরে পঞ্চায়েতে ভোট হবে, আপনি সেটা আগে বলুন। আবার কোনটা হবে? লোকসভায় হবে। আরে লোকসভায় দেখুন না রেজাল্টটা। তবে লোকসভা সম্পর্কে আপনি এখনো কনফিডেন্ট যে হ্যাঁ, ভারতীয় ওখানে জনতা পার্টি দাদার এখানে- পুলিশ থাকবে তো, দিদির পুলিশ নয়। আরে দাদার পুলিশ তো বিধানসভায় আমি ছিল। তো বলছি, হারটা তো স্বীকার করছি। সজলদা, রাজভবনটা কি সেকেন্ড পার্টি অফিস বিজেপির? কেন? কালকে তো তৃণমূল, এটা তো তৃণমূলের অভিযোগ। কাল তো আপনার অভিযোগ করলে আলাদা কথা ছিল। না, এটা তো বারবার তৃণমূলের অভিযোগ। 52টা তৃণমূলের পার্টি অফিস, আপনি মানেন? হ্যাঁ কিনা? বিধানসভা তৃণমূলের পার্টি অফিস, আপনি মানেন? হ্যাঁ, বাড়া 3 জনকে করছি না মানেন। কোনটা মানেন না? 59,
মানেন না? মানেন না? মানি না। মানি না। আচ্ছা, বিধানসভা মানেন না? আচ্ছা, মানেন না তো? রাজভবনও মানি না। আচ্ছা, রাজভবন মানেন না, থ্যাংক ইউ। এবার আমি বলি, এবার শেষ করি। আমি মানেন না তিনটে বলেছেন, question করে আপনি নিলেন। মানি না বলেছেন, তো একটা উত্তরটা দিই, আপনিও মানবেন। যেখান থেকে কাউকে তৃণমূলের পতাকা ধরানো হয় সেটাকে আপনারা পার্টি অফিস না বলে কি বলতে পারেন? নবান্ন থেকে তৃণমূলে জয়েন করানো হচ্ছে, হ্যাঁ, বিধানসভার ভেতরে কারোর হাতে জোড়া ফুল ঝান্ডা ধরিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা যাবো কোথায় বাঁচতে? আমরা যাবো কোথায় বাঁচতে? আপনি আমায় বলুন তো। রাজভবন। হাইকোর্ট আর রাজভবন ছাড়া আছেটা কি আমার কাছে যাবার মতো? আর যদি কেউ, আপনারা কেস করুন না, যে কেউ তো গভর্নরের বিরুদ্ধে মামলা করতে পারে। সাধারণ মানুষ কোথায় যাবে? বলছে রাজ্যপাল, আমি বলি রাজ্যপাল কথা বলছেন, রাজ্যপাল তো তৃণমূলের রাজ্যপাল, বিজেপির রাজ্যপাল, সিপিএম এর রাজ্যপাল, তিনি মনোনীত। মুখ্যমন্ত্রী, আমি বলছি একই কথা বলছি, মুখ্যমন্ত্রীও তৃণমূলের, বিজেপির, সিপিএম এর। রাজ্যপাল কথা বলছেন বিজেপির ঢঙে, মুখ্যমন্ত্রী কথা বলছেন তৃণমূল কংগ্রেসের ঢঙে। সাধারণ মানুষ কোথায় যাবে? হয়ে গেছে শেষ। এবার আপনাকে আমি প্রশ্ন করি একটা, সেটা হচ্ছে এখানে 4 জন আছি আমরা, বিভিন্ন রাজনৈতিক মতবাদের হতে পারি, বিভিন্ন ধর্মের হতে পারি। সূর্য কোন দিকে ওঠে যেই প্রশ্নটা করি, সবাই তো পূর্ব দিকে বলবে না। তো রাজ্যপাল তো সঠিক কথাটাই বলছে। এর আগে গোপাল কৃষ্ণ গান্ধী বললে তখন আপনাদের কিছু মনে হয়নি, এখন আপনাদের এত জ্বালা হচ্ছে কেন? সজল বাবু, এই রাজনৈতিক তরজা চলতে থাকবে, এটা শেষ হওয়ার নয়, একদম কিন্তু না। সময় বলছে আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। স্যার, আপনাকেও ধন্যবাদ। সপ্তর্ষি, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই চোখ রাখুন চ্যানেলের পর্দায়, চ্যানেল 1 সঙ্গে থাকুন।